নমস্কার প্রিয় বন্ধুরা, ডেটা অনুসারে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে সর্বাধিক অনুদান পেয়েছে। এখন এই খবরটি বেরিয়ে আসার পর বিরোধীরা এই ইস্যুতে বিজেপিকে ক্রমাগত আক্রমণ করছে। दुनिया में सबसे समझ लीजिए कि सबसे बड़ी पूंजीपति पार्टी उभर के भाजपा आई है। जिसके पास पैसा है उसी के पास खेल है। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সাংসদ কপিল সিব্বাল এটিকে ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলেছেন। পাশাপাশি তিনি এই বিষয়ে একটি এসআইটি গঠনের তদন্তও দাবি করেছেন। শুধু এই নয় বন্ধুরা, কংগ্রেস এটিকে বিশ্বের বৃহত্তম চাঁদাবাজি র্যাকেট বলে অভিহিত করেছেন। অন্যদিকে নির্বাচনী অনুদান দেওয়ার বিষয়ে স্বচ্ছতার জন্য এটাকে একটি বড় উদ্যোগ বলে অভিহিত করেছেন বিজেপি আর নরেন্দ্র মোদী। তবে এই বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর এখন নির্বাচনী বন্ড নিষিদ্ধ করা হয়েছে। 24 সালে লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট একটি বড় সিদ্ধান্তে নির্বাচনী বন্ডগুলিকে অবৈধ এবং অসাংবিধানিক বলে নিষিদ্ধ করেছেন। আদালত তার সিদ্ধান্তে বলেছেন, ভোটারদের জানার অধিকার আছে কোথা থেকে তহবিল আসছে। রায় দেওয়ার সময় সিজেআই ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন যে নির্বাচনী বন্ড তথ্যের অধিকারের লঙ্ঘন করে। প্রিয় বন্ধুরা, জেনে নিই পুরো ব্যাপারটি কি। সহজ ভাষায় ইলেকট্রাল বন্ড হলো রাজনৈতিক দলকে অনুদান দেওয়ার একটি আর্থিক মাধ্যম। কিন্তু মনে হচ্ছে যে এই নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বড় অবদানকারীরা তাদের উপার্জনের একটি বড় অংশ দিয়ে দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে বড় অবদান দিয়েছেন ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, যা 12 এপ্রিল 2019 থেকে 24 জানুয়ারি 2024-এর মধ্যে 1368 কোটি টাকা খরচ করে দিয়েছে। এবং তাই না বন্ধুরা, সামনে আরও দীর্ঘ তালিকা রয়েছে। এই লিস্টে আরেকটি কোম্পানি ফিউচার, এই কোম্পানিটি যেটি তৃতীয় বৃহত্তম ডোনার, যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে 410 কোটি টাকা দান করেছে। গত 3 বছরে মাত্র 215 কোটির সম্মিলিত নেট মুনাফা রেকর্ড করেছে, যার ফলে এর বন্ড তার লাভের 6 গুণেরও বেশি। কুইক সাপ্লাই চেইন মাত্র 110 কোটি টাকা লাভ করেছে এবং এর লাভের 374% বন্ডের মাধ্যমে দান দিয়েছে। যাই হোক, ফিউচার একমাত্র কোম্পানি নয় যে তার কোষাগারের বাইরে খরচ করেছে। আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং হলদিয়া এনার্জি হলো সেই কোম্পানিগুলির মধ্যে যারা 50 কোটিরও বেশি দান করেছে, যদিও তাদের লাভ মাত্র দ্বিগুণ ছিল। কিছু কোম্পানি আছে যারা গত 4 বছর ধরে লোকসান সহ্য করেও বন্ড কিনেছে, যেমন ভারতী এয়ারটেল এবং নবযুগ ইঞ্জিনিয়ারিং, যা যথাক্রমে 198 কোটি এবং 55 কোটি টাকার অবদান করেছে। বন্ধুরা, ধরুন আপনি মাসে 30,000 টাকা আয় করেন, যা আপনার পরিবারের খরচ মেটায়, বিল, রেশন, সিলিন্ডার, একজনকে এই সবের জন্য মূল্য দিতে হয়। এখন এই পরিস্থিতিতে আপনি কি কাউকে শুধু 2 লক্ষ বা 3 লক্ষ টাকা দিতে পারেন, এবং তাও অনুদানের নামে? 3টি উত্তর হতে পারে। যদি আপনি কাউকে ভয় পান যে আপনি যদি টাকাটি না দেন তবে এটি কঠিন হয়ে যাবে এবং আপনাকে হয়রানির শিকার হতে হবে, এরকম করে বুঝুন যেমন কি ব্রিটিশদের ভারতীয়দেরকে ট্যাক্স দিতে হতো, যাকে লাগান বলা হতো। অথবা আপনি কাউকে খুব ভালোবাসেন এবং তিনি অভাবী, তখন আপনি তাকে আপনার উপার্জনের দ্বিগুণ বা 3 গুণ টাকা ধার করে বা যে কোনোভাবে আপনি ব্যবস্থা করে তাকে দেবেন। কিন্তু তৃতীয় উত্তরটা হলো, আমি এরকম করব না, কারণ এ আমার নিয়ন্ত্রণের বাইরে। অথবা আপনি বলবেন, এটা আমার কষ্টার্জিত টাকা, আমি এটা দিতে পারবো না। এখন প্রশ্ন হলো, এই ইলেকট্রাল বন্ড নিয়ে আপনার আর আমাদের মধ্যে কি সম্পর্ক আছে? একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। একটা মধ্যবিত্ত পরিবার আছে যার মাসিক আয় 40,000 টাকা এবং পরিবারের আয়ে প্রায় 20% ওষুধ ও চিকিৎসায় ব্যয় হয়। এমন অবস্থায় আপনি যদি জানতে পারেন যে ডায়াবেটিস ইত্যাদি রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কোম্পানিগুলি ক্রমাগত তাদের মানদণ্ডের পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে, অন্যদিকে বাজারে ওষুধের দাম বেড়ে চলছে, অথচ এই কোম্পানিগুলি চাঁদার নামে কোটি কোটি টাকা দান দিচ্ছে, তাহলে আপনার মনে প্রশ্ন আসবে যে কোম্পানিগুলি যদি এত টাকা চাঁদা দিতে পারে তাহলে ওষুধের দাম কি কমানো উচিত ছিল না? বন্ধুরা, ইলেকট্রাল বন্ডের প্রাপ্ত ডেটাতে এমন অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির উল্লেখ আছে যারা নির্বাচনী অনুদান দিয়েছে এবং তারা তাদের ওষুধ পরীক্ষায় ফেল করেছে। বন্ধুরা, আমরা যদি রাজনৈতিক দলগুলোকে অনুদান দেওয়ার কথা বলি, তবে এটি কেবল একটি নির্বাচনী বন্ডের কথা নয়, আরও অনেক মাধ্যম থাকতে পারে যার মাধ্যমে রাজনৈতিক দলগুলো অনুদান পেয়ে থাকে। যেমন কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে ক্রাউড ফান্ডিং শুরু করেছিল। এই প্রচার শুরুর 48 ঘন্টার মধ্যে দলকে অনুদান দিয়েছিল 1,13,000 মানুষ। ডোনেট ফর নেশনের অধীনে কংগ্রেস প্রায় 3 কোটি টাকা অনুদান পেয়েছিল। নির্বাচনী অনুদান যে প্রথমবারের মতো আলোচনা এসেছে তা নয়, এর আগেও নির্বাচনী অনুদান নিয়ে বিতর্ক হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে ক্ষমতায় থাকা দলই সবচেয়ে বেশি নির্বাচনী অনুদান পেয়ে থাকে। এমনকি যখন কোনো নির্বাচনী বন্ড ছিল না তখনও ক্ষমতাসীন দল অনুদান গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল, বা যে দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, কর্পোরেট হাউসগুলি সেই দলেরই পক্ষপাতী ছিল। চলুন 1962 সালে নিয়ে যায়। দেশের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু। সেই সময় জনসংঘের কোনো সঠিক রাজনৈতিক মাঠ বা ক্ষেত্র তৈরি হয়নি, বা দলের অর্থ বা অন্যান্য ব্যবস্থা ও সংস্থানও ছিল না। বিজয় ত্রিবেদী তার হার নিহি মানুগা বইটিতে লিখেছিলেন, যেহেতু জনসংখ্য 60-এর দশকে খুব একটা বড় দল হয়ে উঠতে পারেনি, সেই সময়ে এটি অর্থের অভাবের মুখোমুখি হয়েছিল, কারণ বেশিরভাগ শিল্পপতিরা শুধুমাত্র ক্ষমতাসীন কংগ্রেস পার্টিকেই দান করছিলেন। গতকালেরই হোক বা আজকের খবর, দলগুলোকে অনুদান দেওয়ার ক্ষেত্রে তা জওয়াহরলাল নেহরু সরকারই হোক বা নরেন্দ্র মোদী সরকার, দাতাদের প্রথম পছন্দ সর্বদাই ক্ষমতাসীন দল। কথার সঙ্গে আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।